সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ লিমন। করোনা সংক্রমণের টালমাটাল অবস্থার মধ্যেই অনিশ্চয়তায় ভ্যাকসিন পাওয়া। বলা হচ্ছে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পরেও সময় ক্ষেপণ করে হয়েছে অজানা কারণে। মানুষ যখন গণটিকার পাওয়া আশা করছে, এই সময় প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ হয়ে গেছে সরবরাহের অভাবে। যারা প্রথম ডোজ নিয়েছেন তাদেরও সবার দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো। ভ্যাকসিন পরিস্থিতির এমন বিষয়ের মধ্যে আমাদের আজকের সম্পাদকীয় অনিশ্চয়তায় করোনার টিকা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান খসরু, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বিএসএমএমইউ। আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ, এবং তৌফিক মারুফ, সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। দর্শক, আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারবেন। সেজন্য টেলিভিশনে দেখানো নাম্বারে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলো। করোনার টিকা পেতে কোনো দেশের কাছে নাকে খত দিয়ে বসে নেই বাংলাদেশ, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়ার স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন, একদিনে আরও ৭৮ জনের মৃত্যু। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলো করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়াকে। করা হবে বেশ কিছু শারীরিক পরীক্ষা। রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় বিশিষ্ট শিল্পপতির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। লাশের ময়নাতদন্ত শেষ, হত্যার অভিযোগ স্বজনদের। মামুনুলের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৬.৫ কোটি টাকা লেনদেন। হেফাজতের অর্থের যোগানদাতা ৩১৩ জন চিহ্নিত, কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত উদ্ধার। এবং ধানের বর্তমান বাজার দরে খুশি কৃষক, তবে সরকারি গুদামে চাল দেয়া নিয়ে এবারও সংশয় মিল মালিকরা। দেখছিলাম শিরোনামগুলো। খুব স্বাভাবিকভাবেই আমাদের আজকে আলোচনার বিষয়ে করোনার টিকা। এই মুহূর্তে যখন আসলে করোনায় বলতে গেলে করোনার লাগাম টেনে ধরাই অনেকটা দূর হয়ে পড়েছে, ঠিক তেমন সময় করোনার টিকা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই অনেকটা অনিশ্চয়তায় যেমন রয়েছেন সাধারণ মানুষ, তেমনি বিশেষ করে সবচেয়ে বেশি অনিশ্চয়তা রয়েছেন যারা আসলে প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন, বা খুব সাম্প্রতিক সময়ে প্রথম ডোজ নিয়েছেন তারা। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আলোচক আছেন, আমি প্রথমে অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু আপনার কাছে যেতে চাই। এর মধ্যে একটি সুসংবাদও আমরা পেয়েছি যে হয়তোবা আগামী মাসেই আমরা যে স্পুটনিক ভি সেটির ৪০ লাখ ডোজ আসার কথা। আমি একটু স্যার আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে যদি এই যে আমরা সেরাম থেকে যেটা পেয়েছি সেটার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ সবাইকে নিশ্চিত করা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প অন্য কোনো ভ্যাকসিন দ্বারা তাদের দ্বিতীয় ডোজ দেয়া, এটি আসলে কতখানি বিজ্ঞানসম্মত হবে বা এটি সম্ভব কিনা আদৌ? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি আসলে বিজ্ঞানে বেশ জটিল প্রশ্ন। মোটামুটি ভাবে গত ৪-৫ যাবৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এটা ভেবে আসলে বিজ্ঞানীরা এটার সমাধান খোঁজার চেষ্টা করছিলেন। পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যদি কেউ প্রথম ডোজের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তাকে আসলে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না বলে মনে হয়, সেক্ষেত্রে কি বিকল্প হতে পারে, এই চিন্তা ভাবনা থেকে কিছু গবেষণা চলছিল, কিন্তু সেগুলো কোনোটি এখনো ফলাফল প্রকাশিত হয়নি। সেখানে আমাদের যে দেশে যে ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সেটির বিকল্প খোঁজা হয়েছে একটি গবেষণায়। প্রায় ৮২০ জন স্বেচ্ছাসেবীর মধ্যে এই গবেষণাটি চলছে, এটি শেষ পর্যায়ে। সেখানে এটি বিকল্প হিসেবে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনটিকে বিভিন্ন ডোজ এবং মেয়াদে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে ৮টি আর্মে। তো সেখানে সম্ভাবনা আছে যে হ্যাঁ, সেখানে ইতিবাচক ফলাফল পাওয়ার, এবং ওইটার ইতিবাচক ফলাফল পাওয়া যেতে পারে এটা ভেবে কিন্তু পৃথিবীর বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ার কয়েকটি দেশে, যেখানে বিভিন্ন কারণে বেশ কিছু মানুষ ফাইজার বায়োনটেক অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি তারা দ্বিতীয় ডোজ গ্রহণ করছে না, তাদের ক্ষেত্রে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে হ্যাঁ, এটি একটা অপশন, এমআরএনএ ভ্যাকসিন দিয়ে দ্বিতীয়টি দেওয়া হচ্ছে। এটি কিন্তু কোনো গবেষণালব্ধ ফল নয়, তথ্যভাবে এবং ধারণা ভিত্তিক। একইভাবে যে ভ্যাকসিনটি বাংলাদেশে আসছে স্পুটনিকের, সেখানে কিন্তু ইতিমধ্যে দুটো ভ্যাকসিনের একটা কম্বিনেশন। এটা একটা, যদি আমরা ওইভাবে চিন্তা করি, হাফ ডোজ হচ্ছে
এটাকে হাফ ডোজ না ফুল ডোজই বলা যায়, কারণ জনসনকে যদি ওরা সিঙ্গেল ডোজ দাবি করে, যদিও এই দাবির পেছনে অনেক বিভ্রান্তি আছে এখনো, তবুও যদি জনসনকে সিঙ্গেল ডোজ তারা, সে যে ভেক্টরটি ব্যবহার করেছে অ্যাডেনো AD026 সেটি ব্যবহার করা হয়েছে আমরা যে ভ্যাকসিনটা আনছি স্পুটনিকে, সেটি প্রথম ডোজে, এবং দ্বিতীয় ডোজে ব্যবহার করে চাইনিজ একটি ভ্যাকসিন ক্যানসিনো বায়ো, সেটার হচ্ছে AD05, সেটা দ্বিতীয় ডোজ। সেই হিসাবে স্পুটনিক আসলে দুটো ভিন্ন ভ্যাকসিনের কম্বিনেশন, এবং সেখানে যুক্তিটি হচ্ছে যে প্রথম ভ্যাকসিনটির বিরুদ্ধে, মানে প্রথম ভ্যাকসিনে ব্যবহার করা ভেক্টরটির বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি হয়, সেটি দ্বিতীয় ডোজটির ভেক্টরটির বিরুদ্ধে মানে নিউট্রালাইজ করার কারণে তার কার্যকারিতা কমিয়ে দেওয়ার সম্ভাবনা কমানো যাবে। অর্থাৎ দুইটি ভেক্টর দুটি ডোজে ব্যবহার করার উদাহরণ গামালিয়া ইনস্টিটিউট ইতিমধ্যে স্থাপন করেছে, এবং আমরা সেই ভ্যাকসিনটি ব্যবহার করতে যাচ্ছি। এমত অবস্থায় অ্যাস্ট্রাজেনেকা একটি প্রস্তাব দিয়েছে গামালিয়াকে যে তাদের ভ্যাকসিনটি এই দু ডোজের মধ্যে কোনো একটি অন্তর্ভুক্ত করে একটি নতুন ভ্যাকসিন তৈরি করা যায় কিনা, যাতে বোঝা যায় যে বিজ্ঞানের চরম মানে উচ্চ পর্যায়ে বিজ্ঞানীদের মধ্যে একটি ভ্যাকসিনের ইন্টারচেঞ্জেবিলিটির ধারণাটি প্রবলভাবে চিন্তা ভাবনায় আছে, এবং সেই চিন্তায় অ্যাস্ট্রাজেনেকার বিকল্প খোঁজার চিন্তাটি সবচেয়ে উপরে আছে, কারণ পৃথিবীতে এই ভ্যাকসিনটি সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করবে বলে যেহেতু মনে করা হচ্ছে। স্যার সেক্ষেত্রে আপনারা যেহেতু স্পুটনিক পাচ্ছি, আপনি বলছেন যে দুটি ডোজে দুটি ভেক্টর ব্যবহার করা হচ্ছে। আমিও নিজেও দেখেছি যে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ দুটি ডোজে দুটি ভেক্টর। সেক্ষেত্রে যদি বিকল্প আমাদের দেশে, আমি জানি না হবে কি না, যদি হয় যেমন আমাদের দেশে অ্যাস্ট্রাজেনেকার যারা ফার্স্ট ডোজ নিয়েছে তাদের যদি স্পুটনিকের সেকেন্ড ডোজ দেয়া হয়, মানে দেওয়ার কথা ভাবা হয়, সেক্ষেত্রে কি প্রথম ডোজটা দেওয়া হবে না দ্বিতীয় ডোজটা দেওয়া, মানে ভেক্টর প্রথমটা এই বিষয়টি না কিন্তু দ্বিতীয়টা? আসলে এখনো নিশ্চিত না। রিদওয়ান ভাই আছেন, উনি হয়তো আরো ভালো করে বলতে পারবেন। তবে আমার ধারণা অনুযায়ী এই প্রথম ডোজ মানে AD26 দেওয়া হবে না AD05 কে দেওয়া হবে, যদি অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এটির তেমন কোনো গবেষণালব্ধ ফল এখন এই মুহূর্তে হাতে নেই। কিন্তু গামালিয়ার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার যে নেগোসিয়েশন হচ্ছিল, মানে বৈজ্ঞানিক নেগোসিয়েশন যেখানে হচ্ছিল, সেখানে দ্বিতীয় ডোজটিকে ইনট্যাক্ট রাখা হয়েছিল। সো সেটা একটা ধারণা হতে পারে যে নিশ্চয়ই বৈজ্ঞানিক ভিত্তির উপর ভিত্তি করে অক্সফোর্ডের বিজ্ঞানীরা গামালিয়ার সঙ্গে টেবিলে আলাপ করছিলেন। তো সেই আলাপটি আমরা স্পুটনিকের কাছ থেকে আমরা জানতে পারবো, এবং সেই হিসাবে আমরা দ্বিতীয় ডোজে সম্ভবত স্পুটনিকের দ্বিতীয় ডোজটি ব্যবহার করা হবে। তবে এই ব্যাপারটা নিশ্চিত করে বলা যায় না কখনোই, কারণ এই কোভিড আমরা প্রতিদিনই নতুন খবর জানছি, প্রতিদিনই নতুন নতুন গবেষণালব্ধ ফলাফল বেরোচ্ছে। সেই সকল গবেষণার কোনোটি খুব বিশ্বাসযোগ্য, কোনোটি বিশ্বাসযোগ্য নয়, কোনোটি খুবই দুর্বল, কোনোটি খুবই শক্তিশালী রোবাস্ট ডিজাইনের, মানে কোনোটাতে 30,000 লোক আছে, কোনোটা 30 জন। অতএব এগুলোতে ইন্টারপ্রেট করা খুবই জটিল। সেজন্য আসলে এটা একটা চলমান এখন স্রোতের মতো পাবলিকেশন, 2 লক্ষ পাবলিকেশন হয়েছে। তো এখানে আসলে গবেষণালব্ধ ফলাফলের ইন্টারপ্রিটেশন করাটার জন্য প্যানেল দরকার। আমি এই প্রসঙ্গে অভিবাদন জানাতে চাই বাংলাদেশের যে বিশেষজ্ঞ প্যানেলে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বলি আমরা এটাকে, 62তম দেশ হিসাবে স্পুটনিক ব্যবহারের, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া দেশগুলোর মধ্যে 62তম দেশ হিসেবে যে অনুমোদন দেওয়া হলো, বিশেষজ্ঞরা বাংলাদেশের নাগরিকের ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিত করার জন্য যে দায়িত্বটি ওনারা নিলেন ঝুঁকি নিয়ে হলেও, এটাকে আমি অভিবাদন জানাই। আশা করব এই ঝুঁকি এবং উপকারের যে বিনিময়, মানে যে রেশিওটি, সেই তুলনায় হয়তো আমাদের এই বাঙালি জাতিকে উপকার দিতে পারে। জি স্যার, আমি একটু অধ্যাপক রিদওয়ানুর রহমান আপনার কাছে দিতে চাই। স্যার যে বিষয়টি খসরু স্যারও বলছিলেন, ঝুঁকি এবং উপকারের বিবেচনা করে আমরা যেমনটি আসলে অনেক আইনেও সংশোধন করে আমরা সব কিছু মিলিয়ে এই যে স্পুটনিকের অনুমোদনটা দেয়া হলো, কিন্তু যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে স্যার দ্বিতীয় ডোজের বিষয়টি, এটি স্যারও বললেন যে দেয়া যেতে পারে, তবে সেটি অতটা নিশ্চিত নয়। কি হবে স্যার, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। এটা হচ্ছে আমাদেরকে ওই যে যেটা প্রফেসর খসরু বললেন যে রিস্ক বেনিফিট দেখতে হবে। এই রিস্ক বেনিফিট দেখতে গিয়ে যদি এখন এটা যখন আমার কাছে অল্টারনেটিভ আছে, বিকল্প আছে, তখন একরকম রিস্ক বেনিফিট, যখন কোনো বিকল্প নেই তখন কিন্তু আরেক ধরনের রিস্ক বেনিফিট। তাহলে আমরা যে টিকাটা দিচ্ছি, আমরা কবে 80% কে ভ্যাকসিনেট করে তারপর হার্ড ইমিউনিটিতে যেতে পারবো, এটার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমরা ভ্যাকসিন দিচ্ছি, ইউএসএ ভ্যাকসিন দিচ্ছে ওদের ট্রান্সমিশন ইন্টারাপ্ট করার জন্য, কিন্তু আমার দেশে ভ্যাকসিন দিচ্ছি আমরা মৃত্যু হার কমানোর জন্য। ট্রান্সমিশন ইন্টারাপ্ট করা ভ্যাকসিন দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি কি চাই? আমি চাই যে মৃত্যু হার কমবে। তাহলে এই মৃত্যু হার কমতে গেলে একটা সেকেন্ড ডোজ দরকার, বিকজ উই ক্যানট রিলাই অন দি ফার্স্ট ডোজ অফ দি ভ্যাকসিন।
কিন্তু ফার্স্ট ডোজ দিলেই কিন্তু প্রায় শতকরা 50% মধ্যে একটা প্রতিরোধ চলে আসবে, 70% আসবে দ্বিতীয় ডোজ দিলে। তাহলে এই যে প্রথম ডোজের কারণে যে 50%কে আমি একটা সুরক্ষা দিতে পারলাম, এটা তো কম নয়। এবং এটার ভিত্তিতে ইউকে তে ওরা বলেছে যে ওদের যত ভ্যাকসিন আছে আগে ওরা ফার্স্ট ডোজ দিয়ে দিবে, সেকেন্ড ডোজটা দিবে ওরা 3 মাস পরে। এই সিদ্ধান্তটা যে নিচ্ছে 3 মাস পরে, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, ভিত্তি ছিল না তখন। কিন্তু এরপরে বলে যে সেকেন্ডারি ডাটা অ্যানালাইসিস করে দেখা গেল যে 8 সপ্তাহ পরে যদি দেই, 12 সপ্তাহ পরে যদি দেই, আরো বেশি ইমিউনিটি হচ্ছে ওদের মধ্যে। এটার ভিত্তিতে আমরা বাংলাদেশে 8 সপ্তাহ করে ফেলছি, ইউকে তে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে রেখেছে। তাহলে ওরা ফার্স্ট ডোজটা প্রথমে দিয়ে দিতে চাইছে। তাহলে এই জন্য আমি স্পুটনিক পাই কি পাই এটা কোনো ইস্যু না। আমি চাই যে একটা ভ্যাকসিন আসুক, এসে আমরা ফার্স্ট ডোজটা হাইয়েস্ট রিস্ক পপুলেশনকে দিয়ে দেই এবং সেকেন্ড ডোজটাও যারা ফার্স্ট ডোজ পেয়েছে ওদেরকে দেই। দিলে ওদের বুস্টিং অফ ইমিউনিটি হবে। ওদের তো 50% লোক তো ফার্স্ট ডোজেই হয়ে যাবে কাজ। বাকি 50% লোকের জন্য আমি যে সেকেন্ড ডোজ দেবো, এটা যদি একটা ভেরিয়েন্ট স্পাইক প্রোটিনে হয়ে থাকে, ইট উইল গিভ এ ইমিউনিটি, এবং এটা একটা অবশ্যই দিবে। এই জন্য কথা হচ্ছে যে স্পুটনিক অমুক সময় এগুলো কথা বলে লাভ নেই, আমাকে কাজ করে দেখান যে আপনি নিয়ে আসছেন, নিয়ে এসে আমরা অনেকগুলা লোককে ফার্স্ট ডোজ দিতে পারছি যারা হাইয়েস্ট রিস্ক, আমি ওদের কাছে রিচ করতে পারছি। রিচ করাটা কিন্তু আরেকটা জিনিস, যে সারা দেশে 55 ঊর্ধ্বে সবাইকে আমি রিচ করলাম। আরেকটা হচ্ছে আমি কতগুলো জায়গায় ভ্যাকসিন নিয়ে বসে থাকলাম, যারা সুবিধাভোগী ওরা এসে নিয়ে যাও, আর যারা আসতে পারতেছে না ও নিবে না, এরকম নয়। আমাকে এটাকে বলে ইকুইটি। তাহলে এই ইকুইটি অফ ডিস্ট্রিবিউশন বলে যে আমাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। একটা লোককে যদি 500 থেকে 1000 টাকা খরচ করে ভ্যাকসিন নিতে আসতে হয়, ও কিন্তু নিবে না। আপনি যতই বলেন যে নেওয়াটা আপনার দরকার, সে কিন্তু নিবে না। তাহলে ইকুইটি বলে যে ওই 500-1000 টাকা যেন ওর খরচ না হয়, আমি ওর দোরগোড়ায় নিয়ে যাব। তাহলে যেসব সিটি গুলো আছে সেখানে মনে করেন যে এটা মোবাইল টিম করে এলাকা ভিত্তিক গিয়ে গিয়ে যে ভাই 55 ঊর্ধ্বে কারা আছো এখানে আসো, ওদেরকে যদি আমরা ভ্যাকসিন দিয়ে দিতে পারি, সারা দেশব্যাপী যদি ওদেরকে দিয়ে দিতে পারি, তাহলে এটা বিরাট একটা ইফেক্ট হবে। এই জন্য স্পুটনিক সেকেন্ড ডোজ দিয়ে এসব কোনো বিতর্কেরই দরকার নেই। আমি ভাই ফার্স্ট ডোজ দিতে চাই আমার বেশিরভাগ লোককে, এবং যারা ফার্স্ট ডোজ পেয়ে গেছে ওদের যারা শর্ট আছে ওদেরকে আমরা সেকেন্ড ডোজ দিয়ে স্পুটনিক দিয়ে চালাবো। এতে আমার সুরক্ষা হবে, আমার মৃত্যু হার কমবে। 100 জন মারা যাবে, সেখানে মারা যাওয়াটা 90 জন হবে। আমি এটাকে বিরাট ইফেক্ট মনে করি। এই জন্য স্পুটনিক ভ্যাকসিন হ্যাজ টু কাম হিয়ার as early as possible and we need to give the benefit to the population. Thank you. জি স্যার, আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু মারুফ ভাই আছেন ওই পাশে, মারুফ ভাইয়ের সঙ্গে একটু যুক্ত হতে চাই। মারুফ ভাই, যে বিষয়টা আজকে স্বাস্থ্যমন্ত্রীও সংবাদ সম্মেলন করে যে বিষয়টি বললেন, কিন্তু তার আগে ঠিক দুদিন আগেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন যে অল্প কিছুদিনের মধ্যেই 20 লাখের একটি ডোজ সেরাম থেকে আসছে। কিন্তু আজকেই কিন্তু আবার, যদি আমরাও জানতাম তখন যে এটা আসছে না, কিন্তু উনি কিন্তু বলেছেন। এবার আজকে আবার স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করে কিন্তু বিষয়টি ক্লিয়ার করছেন যে এটি আসার সম্ভাবনা আপাতত নেই, যদিও কূটনীতিক তৎপরতা সেটি চলছে। আসলে আপনিও যেহেতু সংবাদ সম্মেলনে ছিলেন এবং আপনাকেও দেখেছি এই বিষয়টি নিয়ে কথা বলতে, তো এই যে পাওয়া না পাওয়ার বিষয়টি এবং এর মধ্যে স্পুটনিকের আশা, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখবেন? জি, ধন্যবাদ। আমি দুজন এখানে যেভাবে সায়েন্টিফিক জায়গা থেকে ব্যাখ্যা করলেন খুবই চমৎকার ভাবে, এবং আমি দুজনের কথাই বেশ মনোযোগ দিয়ে শুনেছি, এবং দুজনই সায়েন্টিফিক জায়গা থেকে একেবারেই যথার্থ কথা বলেছেন। এবং আমি এখান থেকে শুরু করতে চাই যে এই টিকা, কোন টিকার কার্যকারিতা কি, কতটা হবে না হবে, কোন ডোজে গিয়ে কি হবে না হবে, এগুলো যেমন প্রতিদিন প্রতিক্ষণ চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। এই যে টিকা, আমাদের দেশের পরিস্থিতি যদি আমি এখন বলি, গত অন্তত 1 সপ্তাহ থেকে শুরু হয়ে এখন যে টিকা নিয়ে যে একটি তোলপাড় অবস্থা, টিকার সংকট নিয়ে, সেটিও কিন্তু প্রতিদিন, প্রতিক্ষণ এবং প্রতি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। আমরা গত বৃহস্পতিবার থেকে যদি দেখি,
এর আগে যেমন আমরা দেখেছি টিকা সংকট কাটানোর জন্য তেমন কোনো উদ্যোগ নেই বললেই চলে, সবই একদম অ্যাস্ট্রাজেনিকা মানে সেরাম থেকে আনা টিকাকে ঘিরেই সবকিছু চলছিল। কিন্তু গত বৃহস্পতিবার থেকে একেবারেই উল্টো একটা চিত্র চলে এসছে। আমরা জানি যে গত বৃহস্পতিবার নাইটাগের যে কমিটি তারা বসে 7টি টিকাকে, এর মধ্যে অ্যাস্ট্রাজেনিকাও ছিল, ওইটি বাদ দিয়ে 6টি টিকাকে তারা সুপারিশ করেছে গভর্নমেন্টের কাছে যে এগুলো অ্যাপ্রুভ করা যায় এবং ইমার্জেন্সি ইউজের জন্য আপনারা অ্যাপ্রুভ করে দেন। তো এইটাও কিন্তু বড় একটা, এর আগে পর্যন্ত কিন্তু এটা ছিল না। তারপর দিন শুক্রবার দিন বৈঠক করে রাশিয়া এবং চীনের টিকাকে অ্যাপ্রুভ করে দিল। শনিবার দিন, শুক্রবারও মিটিং একটা হয়েছিল কিন্তু সেটি তেমন কোনো ফলপ্রসূ হয়নি। শনিবার দিন সেটি আবার বন্ধের মধ্যেও অ্যাপ্রুভ করে দিল, অর্থাৎ যে আইনি বাধ্যবাধকতা ছিল সেটাও তারা বাধা কাটিয়ে দিয়েছে। এরপরে প্রতিদিন রোববার দিন অগ্রগতি হলো, প্রতিদিন মিটিং হচ্ছে, রাত্রে দিনে প্রায় 24 ঘন্টার মতোই এগুলো নিয়ে কাজ চলছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে আজকে একটি টিকার অনুমোদন দেওয়া হলো। এখানে কিন্তু একটি বিষয় আছে যে এই যে রাশিয়ার টিকা, দুইটি দিক নিয়ে বাংলাদেশ এগোচ্ছিল। একটা হচ্ছে লোকাল প্রোডাকশন, আর একটা হচ্ছে আমদানি করা। তো আজকে যেটির অনুমোদনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমদানির জন্য, অর্থাৎ গভর্নমেন্ট নিজেরা আনবে। চীনের টিকাও গভর্নমেন্ট নিজেরা আনবে, সরকার নিজেরা আনবে। আর উৎপাদনের জন্য G2G-র মাধ্যমে, কারণ এর আগে একটি যে অ্যাস্ট্রাজেনিকা টিকা নিয়ে একটা মধ্য গ্রুপকে এটার মধ্যে রাখা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জায়গায় সরকার যেতে চায় না, ফলে তারা সরকার টু সরকার যোগাযোগ করে টিকা নিয়ে আসছে নিজেরা, এটি আমদানির মাধ্যমে। আর একটা পন্থা হচ্ছে উৎপাদনের জায়গায়, সেটি কিন্তু আরো সময় লাগবে। সেটি বেসরকারি কোম্পানির সাথে ওই রাশিয়া এবং চীন তারা আলাদা সরকার একটা যোগসূত্র ঘটিয়ে দিচ্ছে, কিন্তু ওটি প্রাইভেট কোম্পানিগুলো করবে, সেটি নিয়ে এখনো অগ্রগতি কিন্তু ওইভাবে হয়নি। প্রক্রিয়া আগাচ্ছে, প্রতিদিনই আগাচ্ছে, কিন্তু অগ্রগতি হয়নি। বাকি যে টিকাগুলো সেটার জন্য কিন্তু চেষ্টা চলছে, কিন্তু সেই আজকের স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে সেটির আবেদন প্রক্রিয়া যেইভাবে করা দরকার সেইগুলো প্রপারলি ফাইলটা এগোচ্ছে না। কিন্তু সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা অলরেডি নীতিগতভাবে অনুমোদন দিয়ে দিয়েছে যে এই 6টি টিকা, 7টি মানে অ্যাস্ট্রাজেনিকা তো হয়েই আছে, বাকি সবগুলো টিকার তারা নীতিগত অনুমোদন দিয়ে দিয়েছে। অর্থাৎ গ্রিন সিগন্যাল শব্দটি স্বাস্থ্যমন্ত্রী ইউজ করেছে যে আমরা দিয়ে দিয়েছি, এখন যা আছে ঔষধ প্রশাসন অধিদপ্তর টেকনিক্যাল ফাইলিং এর যে প্রক্রিয়াটি সেটি করে তারা অনুমোদন দিয়ে দিবে। আমি একটু এই যে আরেকটু আমরা আশাজনক জায়গায় যে কৌশলগত কিছু দিক যদি এগিয়ে নেওয়া যায় তবে কিন্তু আমরা আমাদের হতাশা একটু কাটবে। আমি পরিসংখ্যান একটু তুলে ধরতে চাই, সেটি হলো যে আজকে পর্যন্ত আমাদের অ্যাস্ট্রাজেনিকার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ মিলে সব মিলিয়ে 83,98,700 টিকা, স্বাস্থ্য ডোজ টিকা দেওয়া হয়েছে। আমাদের হাতে সব মিলিয়ে ছিল 1,03,00,000 ডোজ। তার মানে হাতে আছে এখন 19,13,000 ডোজ। এখন সরি 19,00,000 ডোজ, 19,13,000 ডোজ। আমরা যদি একটি জায়গায় একটু নজর রাখি, সেটি হচ্ছে 7 মাস থেকে 31 মার্চ পর্যন্ত টিকা দেওয়া হয়েছিল ফার্স্ট ডোজ 53 লাখ সামথিং, প্রায় এক মাসে 53 লাখ ডোজ দেওয়া হয়েছে। আর গত এক মাসে মানে আজকে 26 দিন, অর্থাৎ আমরা যদি সমান সমান ধরি, এই 1 এপ্রিল থেকে এই 26 দিনে দেওয়া হয়েছে মাত্র 7 না 8 লাখ ডোজ। অর্থাৎ রেশিওটা চিন্তা করেন, সেইটা যদি আমরা চিন্তা করি, অর্থাৎ ধরে নিচ্ছি আগামী 1 তারিখ থেকে টিকা, যেমন এই কদিন টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে 2 লাখের উপরে, এরপরে কিন্তু সেটি নেমে যাচ্ছে, একদম ক্রমশই নেমে যাবে। অর্থাৎ আমরা যদি, আমি এইখানে এই কথাটা বলতে চাই যে প্রতিদিন এখন 2 লাখ, আজকে টিকা দেওয়া হচ্ছে 1,20,000 ডোজ, এবং আগামী 3-4 দিন পরে সেটি নেমে যাবে 30,000, 40,000, 50,000 এরকম, এবং নামতে নামতে আরো অনেক নিচে নেমে যাচ্ছে। তো অর্থাৎ আমি যদি হিসেবটা এইভাবে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমরা প্রথমত ধরে নিয়েছিলাম আমাদের হাতে আজকে পর্যন্ত যে 19 লাখ টিকা আছে, একটা সরলীকরণ করলে অনেকে ভাবেন যে হায় হায় এই টিকা দিয়ে তো আর 10 দিনও চলবে না, কিন্তু আমার আজকের যে হিসাব সে অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এই 20 লাখ বা 19 লাখ টিকা দিয়ে অন্তত পক্ষে আরো 20 দিনের বেশি যাবে, 2 সপ্তাহের মতো অ্যাটলিস্ট যাবে।
মিনিমাম 20 দিন যাবে, আমি হিসাব করেই বলছি। আচ্ছা। কারণ হচ্ছে এর মধ্যে তো ফার্স্ট ডোজ তো বন্ধই করে দেওয়া হয়েছে। আমি আবার বলছি কমপক্ষে 20 দিন যাবে 19 লাখ ডোজে। কারণ 30 দিনে 30,000 40,000 যারা টিকা নিয়েছিলেন সেটি তো এখানে এসে ওই রেশিওই ধরেই আগাবে। সুতরাং ওই যে আমি বললাম এই গত 1 এপ্রিল থেকে ধরে আজকে 26 তারিখ পর্যন্ত মাত্র 7 লাখ মানুষ টিকা নিয়েছেন। আর আগের এক মাসে নিয়েছেন 53 লাখ। সেই যে 53 লাখের পর্বটি কিন্তু আমরা কাটিয়ে গিয়েছি। সুতরাং আগামীতে এই যে আগামী এক মাস যদি আমরা ধরি 7 লাখ, আমাদের হাতে আছে 19 লাখ টিকা। তার মানে আমি কমপক্ষে হলেও 20 লাখ মানে 20 দিন তো চলবেই, আরো বেশি চলতে পারে। এটা একটা পদ্ধতি। সুতরাং হতাশার যা এই সময়ের মধ্যে আমরা যে ওই যেটি রাশিয়ার টিকা বলি, এবং আমার বিশ্বাস আমি আজকে একটু আগে খোঁজ খবর নিয়েছি আগামী 15 মানে 2 সপ্তাহের মধ্যে এনিহাও অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে আসবেই। আমি এটি জোর দিয়ে বলছি। কারণ হচ্ছে ভারতের টিকা এটি নিয়ে যে দোদুল্যমানতা সেটি হলেও তারা বলছে যে আসবে, দিনক্ষণ তারা বলতে পারছে না। কিন্তু আমি মোটামুটি নিশ্চিত হয়েছি বা আমি কনফার্মও যে আগামী এই যে 20 দিন যদি এই টিকায় হাতের টিকা চলে 20 দিনের মধ্যে অবভিয়াসলি চলে আসবে। অন্যদিকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমেরিকান এম্বাসিকে চিঠি দেওয়া হয়েছে যে আমেরিকা থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকেও কিছু দেওয়া হোক। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যে আমেরিকার সম্পর্ক আছে এবং যে যোগাযোগ করা হয়েছে, আজকে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে, আমার আশা সেখান থেকে অল্প কিছু সংখ্যক হলেও অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। আরো একটা স্টেপ হাতে আছে, সেটা হচ্ছে যদি আরো সংকট কাটানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ওই যে যেটি অধ্যাপক রেদওয়ান আহমেদ বললেন সেই পদ্ধতিটা, সেটি নিয়েও তর্ক বিতর্ক থাকলেও যদি 8 সপ্তাহের জায়গায় সেটি যদি ঘোষণা দেওয়া হয় যে 12 সপ্তাহে যাবে, সেটি তো আরো একটি পথ উন্মুক্ত হয়েই গেছে। এবং সেই সিদ্ধান্ত আজকে আমার পত্রিকায় আমি সেটি প্রকাশ করেছি। সেই সিদ্ধান্ত নীতিগতভাবে স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে রেখেছে যে যদি শেষ পর্যন্ত কোনো ঝামেলা হয়েই যায় তো এই 8 সপ্তাহকে মানে 2 মাসকে 3 মাস করবে। তার মানে আরো 1 সপ্তাহ সময় হাতে পাওয়া যাবে। তো আমি অন্তত পক্ষে আশ্বস্ত করতে চাই মানুষকে যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে আসলে আরো 1 মাস গড়পড়তায় আমরা যে সময়টা পাচ্ছি এর মধ্যে টিকা চলে আসবে। ইন দি মিন টাইম আমরা তো শুনলামই জানলামই যে আমাদের রাশিয়ার টিকা চলে আসবে, এর মধ্যে চীনের 5 লাখ টিকা আগামী 3 4 বা 5 দিনের মধ্যে চলে আসবে, সেরকম একটা অবস্থা তৈরি হয়ে আছে। এর মধ্যে প্রাইভেট সেক্টরের যে যারা যোগাযোগ করছে ফাইলিং গুলো অলরেডি আজকে 2টা আরো কোম্পানি তারা প্রোটোকল জমা দিয়েছে, আগামী কালকের মধ্যে আরো 2-3টা দিবে। অন্যান্য টিকা জনসন এন্ড জনসন এমনকি মডার্না ফাইজার সেগুলো প্রক্রিয়াধীন আছে। অর্থাৎ আমি বলতে চাই আগামী 1 সপ্তাহ বাংলাদেশের জন্য এখন যে তৎপরতা আছে সরকারি এবং বেসরকারি সেটি অনেক মানে বেশ ইতিবাচক এবং টিকার সপ্তাহ বলেই আমি এটা বলতে চাই। সুতরাং এটির সুফল আমাদের পাবে। তবে হ্যাঁ, আমি এটি বলবো তারপরেও আমাদের যেই 80% মানুষকে টিকা দেওয়ার টার্গেট সেটি কিন্তু আসলে ধীর গতিতে এগোবে। এইটা বৈশ্বিক রাজনীতি বলি, যেটি খসরু খুব জোর দিয়ে সবসময় বলেন, আমরা ভূ রাজনীতি বলি, বৈশ্বিক রাজনীতি বলি, বাণিজ্যিক রাজনীতি বলি, যাই বলি, এইটা থেকে আসলে একটু পার পাওয়া একটু মুশকিল। আমরা যদি কোভ্যাক্সের যে 12 কোটি ডোজ 11 কোটি ডোজ টিকাও পাই, 40% মানুষের টিকা দেওয়া কিন্তু হয়ে যাবে 43%। সেই জায়গাটিকে ইনশিওর করা, অর্থাৎ এই জন্য আমাদের যে কূটনৈতিক তৎপরতা যত বেশি অ্যাক্টিভ থাকবে, যত বেশি জোরালো থাকবে, তত আমরা বেশি আসলে টিকা পাওয়া অত বেশি নিশ্চিত হবে। আমরা আবারও ফিরবো। আমি একটু খসরু স্যারের কাছে যেতে চাই। স্যার, যে বিষয়টি আসলে মারুফ ভাই বললেন যে 2 মাসকে হয়তো বা 3 মাস করা হতে পারে। আমার ঠিক মনে আছে প্রথম ডোজ আপনি যেদিনকে নিয়েছিলেন সেদিনকে কিন্তু ডোজের মেয়াদটা ছিল সেই সময়টায় স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছিল যে 4 সপ্তাহ পরে দেওয়া হবে। কিন্তু টিকা নেওয়ার পরে আপনি আমাকে বলেছিলেন যে 4 সপ্তাহ না, এটি 8 সপ্তাহ, এবং দেখো আমি যখন নিব সেটা পরে 8 সপ্তাহই হবে পরে। কিন্তু সেটা 8 সপ্তাহই হয়েছে। কিন্তু এটা যদি 12 সপ্তাহ হয় স্যার, আমি যদি মারুফ ভাইয়ের কথা ধরে বলি, সেটি আসলে ঠিক হবে কিনা? ঠিক হবে, এক কথায় আবার ঠিক হবে। 12 সপ্তাহ হলে ঠিক হবে। কোন রকম দ্বিধাহীন ভাবে বাংলাদেশের মানুষ 12 সপ্তাহের মাথায় দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারে অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে।
সেই ক্ষেত্রে স্যার আরেকটা বিষয়, যে বিষয়টি আসলে যে আগামী হয়তো বা 1 মাস বা 2 মাসের মধ্যে আমাদের হাতে বেশ কিছু টিকা, শুধু এখন যেমন আমরা অ্যাস্ট্রাজেনেকা নিয়ে আছি, কিন্তু আরও বেশ কিছু টিকা আমাদের হাতে আসবে। সেক্ষেত্রে সেই ম্যানেজমেন্টটা স্যার কেমন হওয়া উচিত? যেমনটি আসলে বলতে চাই, আমি বুঝে ফেলছি কি বলতে চাই। আমি গত 1 বছরের যে দক্ষতা দেখতে পেলাম, যে সাফল্য, আমি এটা খুবই দুঃখের সঙ্গে বলতেছি আরকি, যে এরকম দক্ষতা সাফল্য দেখলাম 2-1টি ব্যতিক্রম ছাড়া বাকি ক্ষেত্রে আমি উদ্বিগ্ন। মানে 21 দিনের ব্যবধানে একটি টিকা দেওয়া হবে, একটি 12 সপ্তাহের ব্যবধানে, একটি 4 সপ্তাহের ব্যবধানে। এই ধরনের টিকাদান কার্যক্রম চালানোর জন্য যদি রিগোরাস প্রস্তুতি এই মুহূর্ত থেকেই শুরু না করা হয়, আমরা যদি এটাকে সনাতনী আমাদের ইপিআই সাফল্যের যে আত্মতৃপ্তি, সেই আলোকেই এরকম 3টা ভ্যাকসিন অ্যাডাল্ট পপুলেশনে 3 ডিফারেন্ট শিডিউলে দেওয়া হবে, সেটাকে একই সেন্টারে এরকম একটা জিনিসকে যদি ম্যানেজ করার ব্যাপারে এখন থেকেই খুবই ভালো প্রস্তুতি না থাকে, আমি অবশ্যই আমি উদ্বিগ্ন। আমি মনে করি, আমি বিশ্বাস করতে পছন্দ করব যে যারা এটার দায়িত্বে আছেন তারা ইতোমধ্যেই এই 2 বা 3 ধরনের শিডিউলের ভ্যাকসিন এক কেন্দ্রে, এবং তার সঙ্গে অ্যাড করেছেন প্রফেসর রিদওয়ান স্যার যে এরকম স্থায়ী কেন্দ্র বড় 700 না। আসলে মানুষের দোরগোড়ায় ভ্যাকসিন না নিয়ে গেলে ভ্যাকসিনেশনের কভারেজটা কখনোই যথেষ্ট হবে না। এবং আমাদের বিশেষত আপনারা যদি খেয়াল করেন, ইতোমধ্যেই এই ভ্যাকসিন যেটুকু গণটিকাদান কর্মসূচি হয়েছে তার আমরা যে ব্যাখ্যা যতটুকু ব্যাখ্যা করা গেছে, সেখানে দেখা যাচ্ছে পুরুষ নারীর মধ্যে বিরাট বৈষম্য, ধনী এবং দরিদ্র মানুষের মধ্যে বৈষম্য, শহর এবং গ্রামের মধ্যে, শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে। অতএব ইতোমধ্যেই এই ভ্যাকসিন সোসাইটির যে ডিভাইড, সেই ডিভাইড গুলো অলরেডি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে ঢুকে গেছে। অতএব এটাকে যদি সার্বজনীনতা দিতে হয়, তাহলে যেটা প্রফেসর রিদওয়ান বলেছেন, এবং এটা যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সমস্ত দেশ যারা মোবাইল ইউনিট ঘুরতে হবে, এবং এগুলো 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যাকসিন, অধিকাংশ হিট স্টেবল, এই সমস্ত ভ্যাকসিন দিয়ে মোবাইল ইউনিট দিয়ে সারা দেশ চালানো কোনোই কঠিন না। আমাদের ছোটবেলায় প্রচুর স্মৃতি আছে বিভিন্ন রকম এরকম কর্মকাণ্ড স্বাস্থ্যের, যেগুলো মোবাইল ইউনিট দিয়ে সারা দেশ ধরে ঘুরতো। তো আমি আশা করব যে আসলে এটা নিয়ে যেটা বললেন আপনি, যে 3 ধরনের শিডিউলের 3 ধরনের যে সাইনোফার্ম, সেটা শিডিউল আমরা আশা করতেছি সাইনোফার্ম আসবে। সাইনোফার্ম এবং কি বলে স্পুটনিক এবং অ্যাস্ট্রাজেনেকা, যেভাবে তৌফিক মারুফ সাহেব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, যদি আসে, তাহলে এই 3 ধরনের ভ্যাকসিনের 12 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহের ডিফারেন্সের ভ্যাকসিনের শিডিউল করা, এইটার ট্রেনিং করানো, এগুলো তো একেবারে বিশাল কর্মযজ্ঞ। আমি বিশ্বাস করতে চাই যে যারা দায়িত্ব, তারা নিশ্চয়ই এই প্রস্তুতিগুলো এখনই শুরু করবেন আর কি। জি স্যার, আরেকটি বিষয়, আপনি যে বললেন যে প্রস্তুতিটা শুরু করবেন, সেই প্রস্তুতিটা একটু যদি স্যার একটু ডিটেইলে বলতেন যে কোন কোন বিষয়গুলো আমলে নিয়ে কাজ করা উচিত স্যার? প্রথমত হচ্ছে যে সম্প্রসারণ, ভ্যাকসিনেশনে এই মুহূর্তে স্ট্যাটিক সেন্টার্স যেভাবে আছে, এটা সম্প্রসারণের জন্য একটা কর্মসূচি নেওয়া, ইন্টেন্সিফাই করা, যেটা বলা হচ্ছে যে ভালনারেবল গ্রুপ এবং এপিসেন্টার, দুটাকে টার্গেট করা। একটা হচ্ছে যে যেই মানুষটা বেশি, যাদেরকে প্রোটেকশন দেওয়া দরকার। আমরা তো প্রথমেই কর্মসূচি প্রথম দিকে, আমি এটা খারাপ শোনাবে শুনতে, কিন্তু এটা প্রথমেই বিচ্যুতি হয়েছে যখন 40 বছর এটা নামানো হয়েছিল। আমরা যখন 40 বছর পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার কথা বলেছি, তখন পৃথিবীতে একটি দেশ নাই যারা 40 বছর বয়সীদের ভ্যাকসিন দিচ্ছিল। যাদের হাতে পুরো জনগোষ্ঠীর ভ্যাকসিন ছিল, তারাও 40 বছরে তখন নামায়নি। মানে এটা শুনতে খারাপ শোনাবে, কিন্তু আমি বলে ফেললাম আর কি। অতএব আমাকে তো আসলে বুঝতে হবে, রিদওয়ান স্যার বলছিলেন যে 55 বছর, আপনারা যে কোনো দিনের ডেথ রেট দেখেন না, যে কোনো হসপিটালে যে ভর্তি রোগীগুলো দেখেন না কেন, তাদের এজ গ্রুপ দেখেন, তো সেইটা আপনার তো প্রথমে প্রোটেকশন দেওয়া দরকার ছিল। এখনো তাহলে পরে আমি বলবো যে রিডিজাইন করার ক্ষেত্রে এই স্ট্যাটিক সেন্টারের বদলে মোবাইল সেন্টার, এজ গ্রুপ টার্গেটটাকে আবার রিডিজাইন করা, যেন সত্যিকারের ভালনারেবল পপুলেশনকে টার্গেট করা হয়, এবং এপি সেন্টার গুলো লাইক ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চিটাগং, এই জায়গায় ইন্টেন্সিভ কর্মসূচি চালানো দরকার। কারণ আমরা সবচেয়ে বেশি দেখি এই জায়গাগুলোতে, প্রতিদিনের কেসে 70% কেসেস এখান থেকে, ডেথ 60 to 70% এই মাত্র 4টা জেলা থেকে। আপনি সারা 60 জেলাতে যে কভার করতে যে এফোর্ট দিতে হবে, ওই এফোর্টটাকে যদি একটু রিডিস্ট্রিবিউট করেন, আপনি ওখানে একটু লেসার ইন্টেন্সিটিতে চালান, এই 4টা জায়গায় যদি মূল ইন্টেন্সিটিতে কভার করা যায়, তাহলে এটার আউটকাম অনেক বেটার পাওয়া যাবে আসলে। এবং আমি মনে করি যে আগামীতে পরিবর্তনের ক্ষেত্রে এগুলো করবেন, এবং 3টি ভ্যাকসিন পাশাপাশি চালানোর ক্ষেত্রে এনোমাস অটোমেশন লাগবে। এই কথাটা আমি পরিষ্কার বলতে চাই যে খুবই অটোমেটেড প্রোগ্রাম। অটোমেশন মানে আবার আমরা অবশ্য যিনি ভ্যাকসিন গ্রহীতা, ওনার উপর চালাই অটোমেশনটা। এটা বুঝতেই পারি না যে অটোমেশনটা হতে হবে আমার সিস্টেমের ভিতরে, মানুষকে পেতে হবে তার নিজের কমফোর্টেবল সিস্টেম, মানে উনি যেটাতে কমফোর্টেবল, উনি যেটাতে অভ্যস্ত, সেটার মধ্যে অটোমেশন করতে হবে ডেলিভারি সিস্টেমের মধ্যে। সেটা না করে আমরা অটোমেটেড করে ফেলি মানুষকে, এবং তখন তারা দেখা যায় যে 2টা ওটিপি কোটি টাকা ট্রানজাকশন লাগে না, কিন্তু আমার ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন 2বার ওটিপি লাগে।
তা আমি বলতে চাই যে মানুষের জন্য সহজভাবে আপনারা এই প্রোগ্রামগুলোকে রিডিজাইন করা দরকার, যেন মানুষ সহজে মানে অ্যাক্সেস করতে পারে। আপনারা কোনো বায়োমেট্রিক্স আছে, আমাদের বায়োমেট্রিক্স আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি নেন না কেন, নিয়ে আপনি পরে এটাকে ম্যাচ করায় নেন না কেন? কিন্তু আমি জাস্ট সমাধান বলবো, এটা সিম্পল সলিউশন। একটা ফিঙ্গারপ্রিন্ট দিবে, দিয়ে চলে যাবে। এই ফিঙ্গারপ্রিন্ট তো ইউনিক ফর দ্য আর্থ। তো এটা ওনার সঙ্গে পরে আপনি ম্যাচ করায় নেন আপনার এনআইডির সঙ্গে, তারপরে বাকিটুকু ফর্ম তো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এবং আপনি মূল টার্গেটটা কি, যে ওই মানুষটা 2টা ডোজ নিচ্ছে কিনা, বাস জাস্ট সিম্পল। ওনার ফিঙ্গারপ্রিন্ট দিবে, ওনার একটা ফোন নাম্বার দিবে, কন্ট্যাক্ট নাম্বার দিবে, বাস শেষ। ওইখানে ওনাকে সেকেন্ড ডোজের সময় রিমাইন্ডারটা দিবেন। সো আমি বলতে চাই যে সিম্পল সিস্টেম করা, কিন্তু হিউজ অটোমেশন না করলে পরে এই 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 12 সপ্তাহ, 8 সপ্তাহ এরকম শিডিউল কিন্তু একই সেন্টারে বিরাট ধরনের ভুল হওয়ার সম্ভাবনা। অতএব এগুলোকে অটোমেশন করতে হবে এবং যারা স্টাফ ডেলিভারি দিচ্ছেন তাদের সংখ্যা বাড়াতে হবে। আপনারা আসলে বুঝতে পারতেছেন না, এটা পুরো রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নির্ভর একটা কর্মসূচি। অতএব এই যে লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ঘরে বসে আছে, তাদেরকে কিন্তু এটার সঙ্গে যুক্ত করা গেল না। কোভিড এর সামাজিক কর্মসূচি একটার সঙ্গে আপনি দেখবেন যে এই মানুষগুলোকে যুক্ত করতে পারিনি আমরা। লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে বাসায় বসে রইল 1 বছর, কোভিড নিয়ন্ত্রণ কর্মসূচির কোন সামাজিক কম্পোনেন্টে তাদেরকে যুক্ত করতে পারিনি আমরা এখন পর্যন্ত। তো আমি আশা করবো যে এইবারের টিকাদানের যখন সম্প্রসারণ হবে, সেটার মধ্য দিয়ে তাদের সম্পৃক্ততা শুরু হবে এবং এরপর পুরো মহামারীর বিরুদ্ধে লড়াইটিতে আসলে এই দেশের যুব সম্প্রদায় অগ্রসর হয়ে অংশগ্রহণ করবে। জি, ধন্যবাদ স্যার। স্যার আমি একটু রেদওয়ান স্যারের কাছে যাবো, তার আগে একজন দর্শক আছেন ফোনে, দর্শকের ফোনটা নিয়ে আসছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ জসিমউদ্দিন মেয়াজি কুমিল্লা থেকে বলছি। জি জসিমউদ্দিন, বলুন। আমি প্রথম ডোজ নিয়েছি, যদি দ্বিতীয় ডোজ আমি নিতে নাই পারি অথবা দ্বিতীয় ডোজ আমি নাই পাই, তাহলে আমার শারীরিক কোনো সমস্যা হবে কিনা? স্যার বলেন, খসরু স্যার আপনিই বলেন স্যার। রিদওয়ান স্যার বলেন। স্যার প্লিজ, স্যার প্লিজ। জি স্যার। ওকে, আমারটা না, আসলে আমি তো আগেই বলেছি যে প্রথম ডোজ নিলেই ওনার প্রায় 50% চান্স যে উনি প্রোটেক্টেড হয়ে যাবেন। সেকেন্ড ডোজ যদি 8 সপ্তাহে না নিয়ে যদি আমি 12 সপ্তাহে নিতে পারি, আমার একই রকম প্রোটেকশন আমি থাকবো। 12 সপ্তাহে নিয়ে গেলে সমস্যা হচ্ছে যে 50% লোক ইমিউনিটি ডেভেলপ করছে না ফার্স্ট ডোজের পরে, ওদের আবার করোনা হওয়ার সম্ভাবনা আছে এই সময়টার মধ্যে। তাহলে সময়টা একটু লম্বা হয়ে গেল, কিন্তু ইন রিয়েল লাইফ সিচুয়েশন এই লম্বাটা বেশি নয়। এটাকে যেহেতু ভ্যাকসিনটা কোনো একদম আপনি সবকিছু শেষ হয়ে গেল ভ্যাকসিন দিলাম আমার জীবনে কোনোদিন হবে না এরকম নয়। আমার সব স্বাস্থ্যবিধির সাথে ভ্যাকসিনটা হচ্ছে আরেকটা স্বাস্থ্যবিধি, যে এটা আমি একটা স্বাস্থ্যবিধি পূরণ করলাম, তার মানে বাকি সব একসাথে থেকে যাবে। এই জন্য 12 সপ্তাহ পরে দিলে আসলে কোনো সমস্যা হবে না। এবং যদি মাল্টিপল টাইপস অফ ভ্যাকসিনস বিকাম অ্যাভেলেবল, আমরা চাইবো যে সব লোকগুলা যে প্রথমটা যে ভ্যাকসিন নিয়েছে সেকেন্ডটা একই ভ্যাকসিন নিক, এবং সেকেন্ডটা একই ভ্যাকসিন নিলে আমাদের ওটার এফিকাসিটা আমরা নোন। কিন্তু আমি যদি একটা দ্বিতীয় ভ্যাকসিন নেই, আমরা থিওরিটিক্যালি বলছি যে এটা কাজ করবে, কিন্তু এটা তো নোন না, এটার কোনো প্রমাণ নেই। তাহলে এই প্রমাণ না থাকা অবস্থায় যখন হচ্ছে একটা হচ্ছে আমার অপশন আছে আর একটা হচ্ছে অপশন নেই, তাহলে এখানে প্রমাণ নাই কিন্তু আমার অপশনও নেই। এই জন্য ওদেরকে আমরা সেকেন্ড ডোজ অন্য একটা হলেও এটা দিয়ে দেওয়ার এটা একদম শেষ পর্যায়ে যখন আসলে বিকল্প কোনো কিছু থাকবেই না তখন। কিন্তু তবে জসিমউদ্দিনকে এইভাবে আশ্বস্ত করাই যায় যে যিনি কুমিল্লা থেকে ফোন দিয়েছেন যে তার আসলে সেকেন্ড ডোজ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপাতত। কোনো না কোনোভাবে তার যে সময় টাইম ফ্রেম অর্থাৎ তার মধ্যে হয়তো বা তিনি পেয়ে যাবেন তার দ্বিতীয় ডোজ। স্যার আপনার কাছে ফিরছি আবারও, যে খসরু স্যার যে বিষয়টি বললেন যে এইটা আমরা দেখেছি অটোমেশন, কিন্তু অটোমেশনটা যেভাবে হয়েছে সেটা অনেকটাই গ্রহিত আসলে, যে নিচ্ছে ভ্যাকসিন তার উপরই নির্ভর করছেন, তাকেই পূরণ করতে হচ্ছে। 2টা ওটিপি নাম্বার যাচ্ছে, যে বিষয়গুলো স্যার বললেন। কিন্তু স্যার বলছেন এটি আরও সহজীকরণ, এবং আপনিও যেটা বলছিলেন যে একদম প্রয়োজনে করে ভ্যানে করে মানে মোবাইল টিম করে নিয়ে যাওয়া। তাহলে একদিকে সহজীকরণ, অন্যদিকে অটোমেশন, এই 2টার সমন্বয় করাটা কি খুব কঠিন স্যার? না, এখানে হচ্ছে যদি এটা তো আমি যদি এপিডেমিক কন্ট্রোল প্রোগ্রাম সদস্য হই, তাহলে আমার চেতনা থাকবে যে আমি এটা ট্রান্সমিশন বন্ধ করতে পারবো না, আমি মৃত্যু কমাতে চাই। তাহলে মৃত্যু কমাতে চাইলে
বেশিরভাগ লোক যারা 55 ঊর্ধ্বে আছে এবং মাল্টিপল কোমরবিডিটিস আছে, ওদেরকে আমাকে আগে ভ্যাকসিনটা পৌঁছাতে হবে। আমি যদি পৌঁছাতে না পারি, আমি কিন্তু এই বেনিফিট অফ সার্ভাইভাল এটা কিন্তু আমি পাবো না। এই জন্য শুধু ভ্যাকসিন কতগুলো রেখে দিলাম, যার ইচ্ছা সে নিয়ে যান করে আমি নাম্বার বাড়াই ফেললাম, এটাতে কিন্তু দেশের লাভ হবে না। দেশের লাভ হতে হলে আমাদেরকে ওদের কাছে পৌঁছাতে হবে, এটাকে বলে অ্যাক্সেস। মানে ওর যত ব্যারিয়ার আছে ওখানে ইউজার ফ্রেন্ডলি করে দিতে হবে। এই ইউজার ফ্রেন্ডলিনেস এর মধ্যে হচ্ছে মানুষ, লোকজন শুধুমাত্র আইডি কার্ডটা নিয়ে আসবে, আসার সাথে সাথে ওর বয়স যদি 55 ঊর্ধ্বে হয় ওকে টিকে দিয়ে দিবে। এটা হচ্ছে সহজতম পদ্ধতি। তাহলে যেসব রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন, এগুলো কিন্তু বাংলাদেশে অনেক লোকের কাছে একটা বিরাট কঠিন কাজ, যদিও কাজটা সহজ যে জানে ওর কাছে, কিন্তু সাধারণ লোকের কাছে এটা একটা বিরাট কঠিন কাজ। তাহলে এখানে সরলীকরণ করতে হবে, আমাকে এটা ইউজার ফ্রেন্ডলি করতে হবে, যে আমার 55 ঊর্ধ্বে যারা লোক আছে ওরা যেন লাভ দিয়ে এসে কোনো অসুবিধা নেই দেখে এটা নিয়ে যাবে। তাহলে আমার প্রোগ্রামকে প্ল্যান করতে হবে এমন ভাবে যে আমি দেশব্যাপী যারা 55 ঊর্ধ্বে লোক আছে ওদেরকে কিভাবে সম্ভব আমি ভ্যাকসিনটা পৌঁছাবো আমার যে পরিমাণ আছে। এখন এটা তো মানে অসীম কোনো পরিমাণ নেই, এটা সবসময় শর্ট সাপ্লাই থাকবে। এই শর্ট সাপ্লাইয়ের মধ্যে আমি সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ যেসব লোক আছে ওদের কাছে কিন্তু আমাকে পৌঁছাতে হবে। তাহলে এই পৌঁছাতে গেলে আমি 700 1000 সেন্টার খুলে বসে থাকলাম যে সবাই এখানে আসো তোমাদেরকে ভ্যাকসিন দেবো, ইট উইল নট ওয়ার্ক, ইট উইল নট বি ইউজার ফ্রেন্ডলি। যদি আমি বাধ্য করি যে তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তোমাকে, তাহলে আমাকে কতগুলো লোককে অ্যাপয়েন্টমেন্টের বাইরে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে 55 ঊর্ধ্ব। ওরা আসবে, আইডি দিবে, সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে ওদের করবে। এটা করা সম্ভব? স্পট এবং এটা এমন কোন বড় বড় স্পট রেজিস্ট্রেশন, তাহলে এটা সবার জন্য স্পট রেজিস্ট্রেশন হবে না, কিন্তু 40 ঊর্ধ্ব এটা হবে না, কিন্তু 55 ঊর্ধ্বের জন্য আমাকে স্পট রেজিস্ট্রেশন রাখতে হবে, এটা একটা ইয়ে। আর একটা হচ্ছে অনেক লোক আসতে পারতেছে না যেখানে আছে, তাহলে এটা আরো কোথাও নিয়ে আস্তে আস্তে মানে আমাকে একটা প্ল্যান করতে হবে যে আমি কিভাবে সারা দেশব্যাপী জিনিসটা পৌঁছাচ্ছি। আমি এক জায়গায় ভ্যান নিয়ে গেলাম, তারপরেও কিন্তু ওই এলাকার লোক নাও আসতে পারে, কিন্তু যারা আসবে ওদেরকে যেন আমি ভ্যাকসিনটা দিতে পারি, যারা এটা বুঝে ভ্যাকসিন নিতে আগ্রহী। এই জন্য যদি দেখেন যে ইন্ডিয়াতে সেকেন্ড ডোজ নেওয়ার শিডিউল ছিল, ওইটা 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 প্রতিপালন করছে মাত্র 8% লোক, 92% লোক সেকেন্ড ডোজের জন্য আসে নাই। এটা বিভিন্ন কারণ আছে, এখানে একটা কোনো কারণ নয়। তাহলে অনেকগুলো কারণ হচ্ছে, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে আমার কাছে লোকগুলো আসতে হবে, নাহলে আমি কাকে দেবো। তাহলে আমার কাছে যেন লোকগুলো আসে, এসে যেন একটা কমফর্ট পায়, আমার কাছে যেন এমন একটা ম্যানেজমেন্ট পায়, এমন একটা ট্রিটমেন্ট পায় যেটাকে বলবো যে ইউজার ফ্রেন্ডলি। তাহলে এই ইউজার ফ্রেন্ডলিনেসটা আমাকে ইন্ট্রোডিউস করতে হবে ইনটু দি রেজিস্ট্রেশন সিস্টেম, এবং আমাকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে টিকাটা নিয়ে যেতে হবে। এই দুইটার সাথে যদি আমি টিকাটার মানে পাওয়াটা যদি এনশিওর করতে পারি, তাহলে সোনায় সোহাগা। আমি ট্রান্সমিশন কমাবো এটা এখন চিন্তাই করতে হবে না, আমাকে এখন মৃত্যু হার কমাবো এই চিন্তায় থাকতে হবে। তাহলে এটা হচ্ছে মোটামুটি। তাহলে যেগুলো স্পুটনিক আসছে, আমি প্রথম স্পুটনিক প্রথম ডোজ দিয়ে দেবো, দিয়ে ওদেরকে স্পুটনিক দ্বিতীয় ডোজ দেবো। আমি 12 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবো অ্যাস্ট্রাজেনিকাকে সেকেন্ড ডোজ দেওয়ার জন্য। যদি দেখি যে অ্যাস্ট্রাজেনিকা 12 সপ্তাহের মধ্যে আমি পাই নাই, আমি তখন ওদেরকে স্পুটনিক দিয়ে দেবো। তাহলে এইভাবে করে একটা ম্যানেজমেন্ট, আমাদেরকে ডাইনামিক ম্যানেজমেন্ট সিস্টেম বলে এটাকে করতে হবে, বেসড অন অ্যাভেইলেবিলিটি। কারণ হচ্ছে ভ্যাকসিনটা তো আমার পাইতে হবে, নাহলে আমি কাকে কিভাবে দেবো। তাহলে এটা পাওয়ার পরে বলতে হবে, আগে যেগুলো কথাবার্তা বলতেছে এগুলো কিন্তু পাওয়া নয়, এগুলো হচ্ছে কথা। তাহলে পাওয়াটা হচ্ছে আগে আসতে হবে, আসার পরে তখন আমরা প্ল্যান করতে হবে, প্ল্যান করে এটাকে আমি সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জনগণকে যদি দিয়ে দিতে পারি, আমার মৃত্যু আর কমবে। নাইলে ভ্যাকসিনের বেশি কোনো ইফেক্ট হবে না, সেটা শুধু প্রিভিলেজ লোকরা 40 বছরের উপরে যারা আছে ওরা দৌড়াইয়া, ওরা ইন্টারনেট করতে জানে, চট করে রেজিস্ট্রেশন করে ওরা ঢুকে যাচ্ছে, এতে কিন্তু আমার লাভবান বেশি হবে। জি স্যার, একজন দর্শক আছেন ফোনে, দর্শকের ফোনটা নিয়ে আবারও ফিরছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ জি ভাইয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি মিজান ওয়ালাইকুম বলছিলাম ঢাকা থেকে। জি অধ্যাপক সাইদুর রহমান স্যারের কাছে প্রশ্ন। স্যার, আমরা তো বিভিন্ন দেশের প্রান্তে যাচ্ছি বিভিন্ন টিকার জন্য, কিন্তু আমাদের দেশে বঙ্গভ্যাক্সটাকে না আমরা ডেভেলপমেন্ট করছি না কেন? এটা তো একটা ডোজ, এটাকে আমরা কেন
ডেভেলপমেন্টে আনছি না। এটা যেহেতু একটা ডোজ, তাহলে জনগণের জন্য উপকার হতো না, নিজের দেশের জিনিস। তারা বলছেও যে এক মাসে 1 কোটি ডোজ তারা তৈরি করতে পারবে, আমাদের সাপ্লাই দিতে পারবে। তা আমরা কেন নিজের দেশের জিনিসটা ইউজ করার জন্য আগ্রহী হচ্ছি না? এটা কি- স্যার দর্শক সরাসরি আপনাকে আমি বুঝতে পেরেছি, এটা আমি উত্তর দিতে চাচ্ছি না, তবু আমি জাস্ট এটা খুবই সায়েন্টিফিক ইস্যু এবং সেন্সিটিভ ইস্যু, এটার মধ্যে মানে অজস্র জটিল ইস্যুজ আছে আলাপ করার। তো সেগুলো আমি মনে করি না যে আসলে সবসময় ক্লিনিক্যাল ট্রায়ালটা মিডিয়া ট্রায়াল না করাই ভালো। মানে আমি সেজন্য এটা আসলে চাচ্ছি না আর কি যে ক্লিনিক্যাল ট্রায়ালের ইস্যু মিডিয়াতে ট্রায়াল হোক। তবে আমি আন্তরিকভাবে এই কথাটা স্পষ্ট করতে চাই, বাংলাদেশের নিজস্ব ভ্যাকসিন উৎপাদনের যদি আমার মানে সর্বোচ্চ সামর্থ্য, আমার মেধা বা অন্যান্য শারীরিক সর্বোচ্চ সামর্থ্য যুক্ত করলেও যদি এই দেশে কোনো ভ্যাকসিন গবেষণা করে পাওয়া যায় এবং সেটি সফলভাবে মানুষের দেহে নিরাপদভাবে প্রয়োগ করা যায়, I will be the happiest person on earth. That is the statement. আমি একটু কমেন্ট করি এটাতে। স্যার, আমি একটু কমেন্ট করতে চাই। এটা হচ্ছে যে মনে করেন আমি একটা ভ্যাকসিন বানালাম, প্রমাণ করলাম যে আমার দেশের লোকের মধ্যে কাজ করে, কিন্তু বিশ্বের কেউ এটা মেনে নিল না। স্বপ্নের পাশে তাইলে তো আমার এটা অ্যাকসেপ্টেবল হলো না। আমি ইগো নিয়ে এটাকে বাংলাদেশে চালাইতে পারি, কিন্তু এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল নয়। তাহলে কেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল নয়? কারণ দেয়ার ইজ এ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড। ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করার জন্য যেসব অর্গানাইজেশন গুলো ভ্যাকসিন বানাচ্ছে, ওরা $1 বিলিয়ন ইনফিউজ করেছে। তাহলে এটা একটা এই প্রমাণ করার জন্য একটা $1 বিলিয়ন প্রজেক্ট দরকার। তাহলে সেটা বাংলাদেশের মতো একটা দেশে সহজে এটা করা সম্ভব নয়। এই জন্য বাংলাদেশে এটা হলে ভালো হতো, যেরকম প্রফেসর সাইদুর রহমান খসরু বলেছে। কিন্তু আসলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ডে নিয়ে গিয়ে এরকম একটা ভ্যাকসিন ট্রায়াল করে ভালো খারাপ প্রমাণ করাটা বাংলাদেশের মতো একটা দেশে এটার সেটআপ নেই, এক্সিস্টিং সেটআপ নেই। জি তাহলে এই সেটআপটাকে পূরণ করে তারপরে ভ্যাকসিনটা প্রমাণ করা এটা অনেক দুঃসাপেক্ষ ব্যাপার। ধন্যবাদ। আশা করি দর্শক বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমি একটু মারুফ ভাইয়ের কাছে শেষবারের মতো যেতে চাই। ভাই, সময় একদমই কম, আমাদের হাতে 2 মিনিটেরও কম সময় আছে। যে বিষয়টি আপনি তো একদম আপনার কথায় একদম ভেতরের অনেক খবরই বললেন, যে অনেক আশার কথা শোনালেন। তো স্যাররা দুজন স্যারই যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যে ব্যবস্থাপনার এবং পূর্ব প্রস্তুতির, সেই দিকটা আসলে আপনি কতটুকু জানেন, বা পূর্ব প্রস্তুতি আমাদের কতখানি আছে এই এতগুলো ভ্যাকসিন একসাথে ম্যানেজ করা? হ্যাঁ, এই জায়গাটিতে আবার আমিও একেবারেই এই দুইজনের সঙ্গে খুবই একমত যে আমাদের ব্যবস্থাপনাগত আসলে এখনো খুব স্মুথলি যে হচ্ছে সেটি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে বলে হয়তো টিকাটা দেওয়া হচ্ছে, মানুষের আগ্রহ বেড়েছে টিকার প্রতি, কারণ মানুষ তো এখন একেবারেই বিশ্বই হাতের মুঠোয়। তো প্রথম দিকে মানুষের মধ্যে এক ধরনের হতাশা ছিল, এখন কিন্তু সেটি কেটে যাচ্ছে। যখন তারা জানতে পারছে যে ইউকে তে টিকার কারণেই মৃত্যু একদম জিরোতে চলে আসছিল, বা এখনো অনেক ইতিবাচক জায়গা ইউএসএ তে কমছে ইত্যাদি অনেক জায়গায়, এই খবরগুলোর ফলে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে টিকার প্রতি। কিন্তু এই যে ব্যবস্থাপনা যদি প্রপারলি না হয়, যদি স্মুথ না হয়, তবে কিন্তু ঝামেলা তো হবেই। যেই ঝামেলা এখনো কিন্তু টুকটাক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখনো ওই আবার মানুষের প্রচুর সমস্যা আছে। আমাদের অনেকেরই আমরা সুযোগ বুঝে কেউ তদবির করে, কেউ এটা সেটা করে, আমার বয়স বাড়িয়ে, যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশ শেষ পর্যন্ত ধরেছেও, নকল আইডি কার্ড নিয়ে গেছে, আরেকজনের আইডি কার্ড নিয়ে গেছে। মানুষের এই যে অতি আগ্রহ বা অতি আস্থা, এটিও নিবৃত্ত করা দরকার। এই জন্য সরকারের উচিত হবে অবশ্যই আর দেরি না করে একদম প্ল্যান করা, যে যেহেতু এখন নানান ডাইমেনশনের টিকাগুলো আসবে, এগুলোর শিডিউলটা যেন একেবারেই ওইভাবে হয় যে কোন টিকা কখন দিতে হবে, কোন টিকার ফার্স্ট ডোজটা প্রয়োজনে আলাদা সেট আপ করা হোক। অ্যাস্ট্রাজেনেকার টিকা এই গ্রুপ দিবে, মডার্নার টিকা এই গ্রুপ দিবে, এরকমও হতে পারে। যেমন যেটি আমি খুবই শুরু থেকে বলে আসছিলাম, সরকারের জায়গা থেকে মাঝে মধ্যে তাদেরকে সুযোগ পেলে একটু পরামর্শ দেওয়ার, যে মোবাইল ভ্যান টাইপের বা এইভাবে কিছু করা যায় কিনা, সেটি প্রয়োজনে একদম ওইভাবে সেল করাই থাকবে যে এটি অ্যাস্ট্রাজেনেকা টিকার বুথ, এটা বুথগুলোতে ভাগ ভাগ করা থাকা দরকার হবে, নয়তো কিন্তু ঝামেলা হবে। নয়তো দেখা যাবে আসলে অনেকেই এখনো ভুল করছেন, আমরা দেখতে পাচ্ছি নানান এরর হচ্ছে। এগুলো কাটানোর জন্য অবশ্যই বর্তমান যে টিকা ব্যবস্থাপনা আছে সেটিকে ঢেলে সাজাতে হবে, সেটি আরো
পরিকল্পনাটা আরো একেবারেই জি, জি, স্পেসিফিক জি। করতে হবে, নয়তো ঝামেলা হবে। জি, ধন্যবাদ মারুফ ভাই, ধন্যবাদ রিদওয়ান স্যার, ধন্যবাদ খসরু স্যার। আসলে যে বিষয়টি আমরা এখনো হয়তো বা এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে থাকলেও, তবে আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যেই বাংলাদেশে আসলে বেশ কয়েক ধরনের টিকা আসবে, সেটি যেমন নিশ্চিত, এবং সেই টিকাগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রেও সরকারকে আরো দক্ষতার পরিচয় দিতে, এবং সেই দক্ষতা দেখিয়ে সরকার পুরো ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল দেখা হবে আবারও রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।